হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমরা ব্যাঙ্গালোর শহরে এসেছি 1 মাস 1 সপ্তাহ হয়েছে এবং তার মধ্যে আমাদের এই যে একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট সেটা একটু একটু করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। মানে নিজেদের থাকবার মতন যা যা প্রয়োজনীয় এবং যা যা অপ্রয়োজনীয় সবই মোটামুটি একটা একটা করে জড়ো করেছি। তাই দিয়ে অনেক কিছুই মনে হচ্ছে যে নিজের নিজের করে নিতে পেরেছি এবং কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি অল্প অল্প করে, যখনই যেরকম নতুন জিনিস কিনেছি বা নতুন কিছু ফিক্স করেছি, নতুন ছবির ফ্রেম, এগুলো কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। কিন্তু সামগ্রিকভাবে জায়গাটা কিরকম দেখতে লাগছে সেটা তোমাদের মধ্যে অনেকেই অধীর আগ্রহে জানতে চেয়েছো যে সেওতি ঠিক কিরকম সাজালো, এবং আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তোমাদের সঙ্গে একটা ভাগ করে নিই। কারণ কোনো একটা জিনিস যখন নতুন করে সাজাই তখন মনে হয় অনেক কিছুই হয়তো আমি তৈরি করছি নিজের মতন করে, নিজের একটা ভাবনা চিন্তা সেটাকে কাজে লাগিয়ে একটা কিছু করার চেষ্টা করছি। তো সেখান থেকে তোমরা যখন কিছু জানাও যে এটা ভালো হয়েছে বা এটাকে একটুখানি কিরকম রাখতে পারো বা এটাকে চেঞ্জ করতে পারো, সেটা আমাকে অনেক বেশি আমাকে মোটিভেট করে, আমাকে অনেক উৎসাহ দেয়। তবে একটা ডিসক্লেমার দিতে চাই, সেটা হচ্ছে যে এখন যেহেতু অনেক কিছু নতুন নতুন এসেছে, তো তোমাদের মনে হতে পারে যে ভীষণ বাড়িটা পরিপাটি করে সাজানো। আমি কিন্তু এত পরিপাটি করে সাজানোর মতন লোক নই। যেটা আমি আমার ইসরায়েলের একটা রুম ট্যুর ভিডিও যখন দিয়েছিলাম ওখানেও আমি সেম কথা বলেছিলাম যে আমার খুব বেশি গোছানো ভালো লাগে না, আর আমি নিজেও অত গোছানো মানুষ নই। আমি খুবই একটু ক্লামজি, একটু অগোছালো এরকম তো আছি। আমার একটু ওই পিটপিটানি আছে বলতে পারো। বিছানার চাদরটা কোঁচকানো দোমড়ানো যেমন আমি পছন্দ করি না, একটু টান টান হলে ভালো লাগে, এরকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু খুব পরিপাটি করে আবার ঘর সাজাতে আমি মানে আমার মনে হয় যে ওটা যেন আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। একটু অগোছালো থাকলে ভালোই লাগে। তো সেটা আশা করি সময়ের সাথে সাথে আরো অগোছালো হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তো যাকগে, আর কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করা যাক। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর যখন দরজাটা খুলি তখন বর্তমানে যে জিনিসটা দেখতে পাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যদি খুব ভুল না হই এটা বোধহয় একটা রাধাচূড়ার গাছ, এবং এখানেই শুধু নয়, বেশ কয়েকটা জায়গাতেই কিন্তু এমন গাছে এখন এরকমই হলুদ ফুল আসতে দেখছি, আর বেশ সুন্দর লাগে দেখতে। বারান্দা বরাবর যে গ্রিলটা করা আছে তার ফাঁক দিয়ে এই গাছটাকে দেখেই আমার সকালটা বর্তমানে শুরু হয়। আর এই যে তুলসী গাছটা, এটার কথা তো আগেই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, আমরা এটা উপহার হিসেবে পেয়েছিলাম। আর তারপরেই এই টবটা কেনা হয়। আমার ইচ্ছা আছে পরে একটা সেরামিকের টবে যদি রাখা যায়, যেটা দেখতে বেশ সুন্দর হবে, এবং শুধুমাত্র একটা তুলসী গাছই নয়, আরো কয়েকটা ছোট ছোট সেরামিকের টব দিয়ে যদি এই জায়গাটাকে একটুখানি ভর্তি ভর্তি করা যায়, মানে একটু ফাঁকা ফাঁকা রেখেও আর কি, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। যদি নতুন কেউ দেখে থাকো তার জন্য বলি যে এইটা একটা হিব্রু শব্দ দেওয়া একটা শোপিস, যেটা আমার হাজবেন্ড সৌরভকে ওর ইসরায়েলের একজন বন্ধু গিফট করেছিল আমাদের নতুন যেখানে আর কি আমরা থাকবো সেই জায়গাটাতে। এটা যদি আমরা কোথাও ফিক্স করে দিতে পারি দেওয়ালে, তার জন্য। তো আমি ঢোকার সাথে সাথেই এটা বাঁদিক বরাবর সুইচ বোর্ডটার ওপরে রেখেছি। আর বাইরের যে হলটা, সেখানে ডাইনিং স্পেস এবং লিভিং এরিয়া দুটোই একসাথেই রয়েছে। তবে হ্যাঁ, দুটোর মাঝখানেই যথেষ্ট স্পেস থাকার কারণে আমরা এটাকে একদম ঠিকঠাক মতনই ভেবে নিয়েছি যে কিরকমভাবে কি রাখবো, যার জন্য প্রথমেই আমরা বাঁদিক বরাবর রেখেছি আমাদের ডাইনিং টেবিলটা, একটা 4 সিটারের ডাইনিং টেবিল, আর তার সামনে যেরকম সোফা রাখা রয়েছে 5 সিটারের। এই বুকশেলফটি আমরা নতুন বানিয়েছি একটি লোকাল দোকান থেকে, এবং আমরা যে বইগুলি ট্রান্সফার করেছিলাম শিলিগুড়ি বাড়ি থেকে এখানে, যেগুলি এসেছিল তার মধ্যে কিছু কিছু বই দিয়েই মোটামুটি একটা বেশ বড়সড় ভারী একটা কার্টন তৈরি হয়েছিল। কিন্তু শেলফটায় রাখার পরে দেখা যাচ্ছে যে ওমা, মাত্র তো কয়েকটা বইই রয়েছে। আশা করি সময়ের সাথে সাথে এই জায়গাটা হয়তো পরিপূর্ণ হয়ে উঠবে। আর তার পাশে আমার খুব পছন্দের কয়েকটা জিনিস রয়েছে, যার মধ্যে এটা একটা ওয়াল হ্যাঙ্গিংটা, এটাও একটা লোকাল গভর্নমেন্টের দোকান থেকে নিয়েছি আমরা। আর তার সঙ্গে এই যে ল্যাম্পশেডটা, যেটার লিংক আমি অলরেডি আমার আগের একটি ভিডিওতে প্রোভাইড করে দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি এই ভিডিওতেও লিংকটা অবশ্যই দিয়ে দেবো, কারোর যদি দরকার হয় তাহলে সেটা আমি অবশ্যই পরে অ্যাটাচ করে দেবো। এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি। এবং এই ট্রাইপড ল্যাম্পশেডটা, এটাকে ট্রাইপড ল্যাম্পশেড বলা হচ্ছে, কারণ ওই ট্রাইপডের মতন যেহেতু স্ট্যান্ডটা রয়েছে, নিজেকে একটু ফিক্স করে নিতে হয়েছে এবং খুবই সহজ ছিল সেটা করা। তার মধ্যেই কয়েকটা জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এটা এভাবেই রাখার কথা, মানে জিনিস দিয়ে সাজিয়ে রাখার কথা।
আর তার পাশে রয়েছে আমাদের ঠাকুরঘর, যেটা খুবই একটা মানে সবার কাছেই একটা বিস্ময়ের ব্যাপার যে বাপরে! বাড়ির মধ্যে ঠাকুরঘরও পাওয়া গেছে। সেটা আমাদের কাছেও একটা আশ্চর্যের ঘটনা ছিল যে যখন আমরা এই বাড়িটি দেখতে এসেছিলাম তখন ১ম এই আমাদের এই জায়গাটিও দেখানো হয়েছিল। ভালো লেগেছিল জিনিসটা। কারণ আমরা ইসরায়েলে যাওয়ার পরেও ভাবছিলাম যে সঙ্গে করে যাদের নিয়ে এসেছি তাদের কোথায় রাখবো? কিন্তু ব্যাপারটা হলো এটাই যে তারা ঠিক নিজেদের জায়গা নিজেরাই করে নেন। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। যাদের সঙ্গে করে ইসরায়েলে নিয়ে গেছিলাম তাদের তো এই আসনটার মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে নতুন সংযোজন হয়েছে ক্যালেন্ডারের মধ্যে থাকা একটি ছবি গোপাল ঠাকুরের, যেটি আমি এখানে বসিয়ে দিয়েছি। আমার বরাবরই একটু ভিনটেজ ধরনের ডিজাইন পছন্দ আসবাবপত্রের ক্ষেত্রে। তো সেরকম চিন্তাভাবনা করে এই 4 সিটারের ডাইনিং টেবিলটি আমরা লোকাল একটি দোকান থেকেই নিয়েছি এবং আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর তার ওপরে তোমাদের কথা অনুযায়ী একটি টেবিল ক্লথ, তার উপরে একটি প্লাস্টিক ট্রান্সপারেন্ট শিট আর তার উপরে ম্যাট এভাবেই ঠিকঠাক করে ফিক্স করে দিয়েছি। বরাবর নিজের কলকাতার বাড়িতে দেখে এসেছি যে বাড়িঘর সাজানো এবং তার মধ্যে একটু হলেও রূপ পরিবর্তন করা, এই জিনিসগুলোকে আমার বাবা খুব সিরিয়াসলি করে থাকেন। কারণ সবসময়তেই বাবার কিছু না কিছু একটা প্ল্যান থাকে। মাকে আমি বড়জোর দেখেছি ব্যাপারটাতে সায় দিতে বা কোনো সময় বলতে যে, "এই জিনিসটা এখানে ঠিক ভাল লাগছে না আমার, এটা একটু চেঞ্জ করে দিলে ভালো লাগবে।" ব্যাস এইটুকুই। কিন্তু বাকি ম্যাক্সিমাম উদ্যোগটা বাবাকেই নিতে দেখেছি। আর সেই থেকেই আমার মধ্যেও একটা কাজ করতো যে যখন আমি নিজে আলাদা কখনো কোথাও থাকবো, সেখানে বেশিরভাগ জিনিস আমি উদ্যোগ নিয়ে করব। এবারে খানিকটা জোর জবরদস্তি করতে হচ্ছে কারণ যেহেতু সৌরভের সবসময় সময় হচ্ছে না। আর আমার বেশ ভালো লাগে এই জিনিসটা করতে। এই যে একটা সোফা তোমরা দেখছো, এটা 5 সিটারের একটা সোফা সেট। ওটাও একটা আলাদা দোকান থেকে আমরা নিয়েছি। আমরা বিভিন্ন দোকান ঘুরে বেরিয়ে সার্ভে করে তারপরে এই জিনিসগুলো কিনেছি। আর জিনিসগুলো মোটের ওপর ভালোই। বাইরের ওই লিভিং এরিয়া বরাবর একটি বেসিন রয়েছে এবং সেখানে যে আয়নাটা দেখছো, যে আলোর তলায় আয়নাটা রাখা রয়েছে সেটা আমরা করেছি। কারণ আগে যেখানে আয়নাটি ছিল সেটি হাইটে অনেকটাই উঁচুতে ছিল এবং আমি তো একেবারেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না। তা যাক, সেটা আমরা ঠিকঠাক মতন করে নিয়েছি। আর এইটা নতুন সংযোজন। আমরা নতুন একটা ক্যালেন্ডার আমাদের খুব প্রয়োজন ছিল। আমি তারপরে দেখলাম যে অ্যামাজনে এই জিনিসটা অ্যাভেলেবল। একটু সময় লেগেছে আসতে। মনে হচ্ছিল যে এটা কাস্টমাইজ করে তারপরেই পাঠানো হচ্ছে। তাই একটু টাইম লেগেছে কিন্তু বেশ পছন্দ হয়েছে। প্রতিটি ছবি যামিনী রায়ের আঁকা এবং সেখান থেকেই এরকম একটা সুন্দর ক্যালেন্ডার তৈরি হয়েছে। আর এই ক্যালেন্ডার বরাবর সোজা গেলেই এটা আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মধ্যে বিছানার চাদর যখন নতুন আমি পেতেছিলাম আসার পরে, তখন তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেইছি। তা বাদে যে ফার্নিচার রয়েছে মানে যেটা কাবার্ডের যে ফার্নিচারের দিকটা দেখলে সেটা আগে থেকেই তো ছিল এখানে। আর এই নতুন যে ছবিটা মানে যেটা ল্যামিনেশনটা দেখছো, এটা তো দুটো আলাদা আলাদা পটচিত্র ছিল। একটার মধ্যেই এভাবে ক্লাব করে একটা ল্যামিনেশন করা গেছে। ভীষণ ইচ্ছে ছিল এই জায়গাটাতে এটা ফিক্স করার দেওয়ালে, কিন্তু এখনই করতে পারলাম না। ওই অ্যাডহেসিভ হুকটা দিয়ে এই জিনিসটা কিছুতেই ফিক্স করা গেল না। যাক, কি আর করা যাবে, পরে হয়তো ড্রিলই করে নেব। দেখা যাক, এখনো কিছু ভাবিনি সেটা নিয়ে। আর এই একটা নতুন জিনিস কিনেছি, ওই ইনস্টামার্টে একটা জিনিস অর্ডার করছিলাম, এটা হঠাৎ চোখে পড়লো, ব্যাস কিনেই নিলাম। এখানে যেহেতু সূর্যাস্তটা দেখা যায় জানলা দিয়ে এবং সেই সময়টায় প্রচুর রোদ আসে ঘরের মধ্যে, তাই এরকম একটা পর্দা যেটা একদম অন্ধকার করে দেবে ঘরটাকে, আমরা প্রথমেই ব্যবস্থা করে নিয়েছিলাম। নয়তো ঘরটা যাহা গরম পড়েছে ব্যাঙ্গালোরে এই সময়টায় পুরো একদম ফার্নেস হয়ে যাবে। তাই অবস্থা বুঝে ব্যবস্থা করে নিয়েছি। বাইরের ঘরে এরকম একটা ফার্নিচার তো আমরা দেখেছি দেওয়ালের সঙ্গে ফিক্স করা ছিল। মানে ওই জিগজ্যাগ ওয়েতে এরকম একটা জিনিস রয়েছে যেখানে কিছু ছোট, ছোট শোপিস রাখা যেতে পারে। সেই জন্যই বোধহয় এটা ব্যবস্থা করা ছিল আগে থেকেই। তো আমার কাছে কিছু, কিছু জিনিস যেগুলো ইসরায়েলে আমি রাখতাম সেগুলো তো রয়েইছে। আর তার সঙ্গে বাবা, মা, তারপর সৌরভের ইসরায়েলি একজন বন্ধু,
তারা যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই যে ফ্রেমটার মধ্যে আমাকে একজন দিদি বলেছিলে কমেন্ট করে যে এই যে যেটা দেখছো স্টিচ করা রয়েছে এটা কিন্তু একটা হার্ব, এটার নাম হলো সেজ। আর তার সামনে যেটা রয়েছে সেটা আমি বেথলেহেম থেকে আমরা নিয়েছিলাম। পরে এই জায়গাটার আরেকটু হয়তো লুক চেঞ্জ করব, মানে খুব বেশি জবরজং না করে যদি একটু ছিমছাম কিছু করা যায় সেটা আমার মাথায় রয়েছে। আর এই ফ্রেমটার তো কথা আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার খুব পছন্দের একটা মুহূর্ত যেটা আমি গ্রাফিক আকারে পেয়েছিলাম সেটাই আমি রেখে দিয়েছি এরমভাবে ফ্রেম করে। আর তার পাশে রয়েছে টিভি, আর তার পাশে আমাদের একটা বিয়ের ছবি। এইসব দিয়ে মোটামুটি একটা রূপ হয়তো দান করার চেষ্টা করেছি টিভি সংলগ্ন যে জায়গাটা রয়েছে সেখানে। আর এই দিকটা বরাবর তো রান্নাঘর, বুঝতেই পারছো। মনে আছে যারা ইসরায়েলে আমার ভিডিও দেখতে তারা তো নিশ্চয়ই মনে রাখবে আমি কিরকম একটা ছোট্ট স্পেসে রান্না করতাম। মানে যে অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম একদমই ছোট্ট একটা জায়গা ছিল রান্না করার জন্য। সেখান থেকে এরকম একটা বড় স্পেস পাওয়ার পরে ভালো তো অবশ্যই লাগছে, কিন্তু ওইটুকু স্পেসের মধ্যে অল্প সময়ের মধ্যে যে কটা রান্না করে ফেলেছিলাম এখনো কিন্তু সেইভাবে কিছু করতে পারিনি, কারণ আমাদের এখনো গ্যাস নেওয়া বাকি রয়েছে, গ্যাস রেজিস্ট্রেশন হয়নি। আর ইন্ডাকশানেই এখনো ওই যতটা শর্টকাট মেথডে করে নেওয়া যায় সেই চেষ্টাই চলছে। ধীরে ধীরে আমরা নিশ্চয়ই সব করে ফেলতে পারবো। আর এটা হলো আরেকটা ঘর যেখানে এখনো আমরা সেভাবে কিছু রাখিনি, শুধু আমাদের সঙ্গে আসা ট্রলিগুলো রেখেছি বিভিন্ন কোণায়। আর তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা রয়েছে, সেটা হলো এই পড়ার টেবিলটা, যেখানে সৌরভী ম্যাক্সিমাম বসে কাজকর্ম করে থাকে। সেটাই আপাতত এখানে দেখার মতন একটা জিনিস। তোমাদের একটু আগে ভিডিওতে বলছিলাম যে ছোটবেলা থেকেই বাবাকে দেখে এসেছি বাড়ি ঘরের বিভিন্ন সময়তে রূপ বদলানো, নতুন নতুন জিনিস কেনা, নতুন বিছানার চাদর অথবা পর্দা কেনা বা পাল্টানো, সেগুলো বাবা বরাবরই খুব উদ্যোগ নিয়ে করতো। এবং আমি আর মা মাঝে সাঝে কিছু হয়তো একটু সাজেশন দিতাম বা কিছু, তবে বেশিরভাগ জিনিসটাই বাবাই সাজাতো। আর তখন মনে হতো যে নিশ্চয়ই আমিও একটা এরকম সময় আসবে পুরো জিনিসটা উদ্যোগ নিয়ে করব। অবশ্যই এর মধ্যে একটা স্বাধীনতা আছে, নিজের ইচ্ছে মতন জিনিসপত্র দিয়ে সাজানো, নিজের যেটা ঠিক মনে হচ্ছে সেটা করা। কিন্তু তারপরেও মনে হয় যে ইস, বাবা মা যদি থাকতো তাহলে ওরা একটু বলে টলে দিত যে এই জিনিসটা এখানে রাখলে ভাল লাগবে, ওটা ওখানে। তাই এখন আমি একটা জিনিস করি, নতুন যা কিছু আমি এই ঘরটার মধ্যে বদলাই বা কিছু নতুন কিনে আনি, আমি দুই বাড়ির বাবা মাকে একসঙ্গে ছবিগুলো পাঠিয়ে দিই, চারজনকে, যাতে তারা দেখে কিছু ইনপুট দিতে পারে। যে জায়গাটা একদম আসার পরে খুব একটা বুঝতেই পারছিলাম না, ভালো লাগছিল না, এখন একটু একটু করে সাজিয়ে নিতে নিতে কোথাও গিয়ে একটা মায়া তো তৈরি হচ্ছেই। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কেমন হয়েছে এই গোছানোটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কিছুই কিন্তু এখনো ইনকমপ্লিট, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পড়েছো তাদের কাছে এটা পরিচিত, আর যারা পড়নি তাদের উদ্দেশ্যে বলি যে ওখানে যুগল প্রসাদ নামে একজন অসাধারণ এক মানে চরিত্রের কথা আমরা জানতে পারি, যেখানে বলা হচ্ছে যে তার না নিজস্ব কোনো ভূমি বা নিজস্ব কোনো জমি ছিল না, কিন্তু তার একটা অদ্ভুত নেশা ছিল গাছ লাগানোর, বিশেষ করে ফুল গাছ লাগানোর। এবং সেই কারণে কাউকে না বলে লুকিয়ে চুরিয়ে সে অন্য কারুর জমিতে গিয়ে, অন্য একটা জঙ্গলের মতন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের বীজ পুঁতে দিচ্ছিল, এবং সেটা কি কথক তিনি দেখে ফেলেন। আর তারপরে তিনি তার সঙ্গে কথা বলে জানতে পারেন যে তার কিন্তু কিচ্ছু নেই, তার প্রচুর প্রচুর
টাকা পয়সা বিত্ত কোনোটাই কিন্তু নেই, তার কাছে বিভিন্ন গাছগাছালির হদিশ আছে, কোন গাছে কোন সময় কত সুন্দর ফুল হতে পারে সেই হদিশ আছে। এবং যার জন্য সেই ভালোবাসা থেকে, সেই নেশা থেকে সে অন্যের একটা জমিতে গিয়েও ফুল গাছ লাগিয়ে দিয়ে আসছে। এবং এটা আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছিল যখন আমি প্রথম পড়েছিলাম। আমি নিজেকে হয়তো কানেক্ট করব না তার সঙ্গে, সেই ধৃষ্টতা আমার নেই, তবে এটা ঠিক যে আমরা এতদিন অবধি যেখানে যেখানে থেকেছি সবকটাই রেন্টেড অ্যাপার্টমেন্ট, কোনোটাই আমাদের নিজস্ব বাড়ি নয়। যেমন কলকাতায় বা শিলিগুড়িতে আমাদের নিজস্ব বাড়ি, তেমন এখানে অবশ্যই সেটা নয়। আমরা সবসময়তেই রেন্ট করেছি, বিদেশ হোক কিংবা দেশ। কিন্তু ওই রেন্টেড জায়গাটাকেও নিজের মনে করে যে এই জায়গায় এটা করলে ভালো লাগবে, ওই জায়গায় ওটা করলে সুন্দর দেখতে লাগবে, একটু অ্যাস্থেটিক একটা হয়তো লুক আসতে পারে, এটা আমরা ভেবে হয়তো কিছু কিছু করে করে জিনিস সংগ্রহ করেছি বা নিজে তৈরি করেছি, এরকম করে করে ব্যাপারটাকে সাজিয়েছি। খুবই ছিমছাম রেখে, আমার একগাদা জিনিস রাখতে ভালো লাগে না, অল্প অল্প জিনিস দিয়ে হয়তো চেষ্টা করেছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে দিও, আমি চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার। আর হ্যাঁ, আগামী দিনেও আরো অনেক কিছু হয়তো করব এই ঘরটার মধ্যে, যতটা সম্ভব, যতটা আমরা পারবো বা চাইবো। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এই অনুপ্রেরণাটা, যেটা আমি বললাম যুগল প্রসাদকে জেনে যে আমার অনুপ্রেরণাটা, সেটা যেন আমার সবসময় বজায় থাকে। তো ব্যাস, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।